তাই এভাবে হাঁ করে না থেকে অল্প অল্প করে দেখো, আমি তোর পালিয়ে যাচ্ছি না। আদ্র ভাইয়ের এমন কথায় আমি লজ্জায় মুখ নিচু করে ফেললাম। আমার এমন লজ্জা পাওয়া দেখে আদ্র ভাই মুচকি হেসে বলল, অলরাইট, আর লজ্জা পেতে হবে না। লজ্জায় যেভাবে লাল হয়ে যাচ্ছ, কখন যে তোমাকে টুপ করে খেয়ে ফেলবো নিজেও জানি না। তখন যেন আবার আমাকে দোষ দিতে পারবে না। ওনার এমন কথায় আমার লজ্জা যেন দ্বিগুণ হয়ে গেল। লজ্জায় আর অস্বস্তিতে মনে হতে লাগলো আমি যেন মাটির সাথে মিশে যাই। আমার কেন এত লজ্জা লাগতেছে আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার তো এখন আদ্র ভাইয়ের উপর রাগ হওয়ার কথা। আমার এমন অবস্থা দেখে আদ্র ভাইয়া কথা ঘোরানোর জন্য বলল, আচ্ছা, তখন কি যেন জিজ্ঞেস করতে চাচ্ছিলে? এখন কি জিজ্ঞাসা করবেন ম্যাডাম, নাকি ওটা কালকের জন্য রেখে দিবেন? আদ্র ভাইয়ের এমন কথায় আমি বাস্তবে ফিরে আসলাম। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে অসহায় ভঙ্গিতে বলতে লাগলাম, আপনি আমার সাথে কেন এমন করলেন আদ্র ভাই? কেউ না জানুক, আপনি তো জানতেন আমাদের কোনো বিয়েই হয়নি। তাহলে কেন আপনি আমার সাথে এমন নাটক করলেন? উত্তর দেন আদ্র ভাই, উত্তর দেন। আদ্র ভাই আমার কাছ থেকে যেন এমন প্রশ্ন শুনে অবাক হয়ে গেল। অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এখনো বুঝতে পারো নাই এটা কিভাবে সম্ভব? আদ্র ভাইয়ের মুখ থেকে এমন অবাস্তব কথা শুনে আবার আমার রাগ হতে লাগলো। আমি হালকা রেগে বললাম, না, আমি কিছুই বুঝতে পারি নাই। আপনি কেন আমার সাথে এমন করলেন? আজকে আপনার জন্য আমার জীবন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কেন এমন করলেন আদ্র ভাই, কেন? এবার আদ্র ভাইয়া এমন কথা বললেন শুনে আমার রাগে সারা শরীর কাঁপতে লাগলো। আমার প্রশ্নের জবাবে আদ্র ভাইয়া বললেন, আপনি আমার জীবনটা নিয়ে এভাবে কেন খেললেন আদ্র ভাই? আমি আপনার কাছে কি অন্যায় করেছিলাম যার জন্য আপনি আমাকে এত বড় একটা শাস্তি দিলেন? আজকে আপনার জন্য আমার জীবন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে কেউই আমার কথা বিশ্বাস করতে চাইছে না। কেন এমনটা করলেন আমার সাথে আদ্র ভাই, কেন? আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে হালকা রেগে বললাম। আমার এমন প্রশ্নে আদ্র ভাইয়ের মুখটা কেমন যেন চুপসে গেল। তারপর অসহায় ভঙ্গিতে বলল, ফারুক, এখন আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। তবে একটা কথা মনে রেখো, কেউই তোমার কথা অবিশ্বাস করেনি, বরং সবাই তোমাকে অনেকটা বিশ্বাস করে আর ভালোবাসে। আদ্র ভাইয়ের এমন কথাই আমি রেগে গিয়ে বললাম, আপনি সব কিছু দেখার পর এমন কথা কিভাবে বলতে পারলেন যে সবাই আমাকে বিশ্বাস করে? যদি বিশ্বাসই করতো তাহলে আমার উপর দিয়ে এতটা ঝড় বেয়ে যেত না কখনো। আদ্র ভাইয়া আমার কথায় সিরিয়াস ভঙ্গিতে বলল, ফারুক প্লিজ, এত রেগে যাচ্ছ কেন? বললাম তো সময় হলে তুমি ঠিকই বুঝতে পারবে। আর তখন যদি আমাকে তোমার ভুল মনে হয় তাহলে আমাকে যা শাস্তি দেওয়ার তুমি দিও, আমি মাথা পেতে নেব। আদ্র ভাইয়ের এমন কথাই আমি অনেকটা অবাক হয়ে গেলাম। তারপর বিড়বিড় করে বললাম, এটা কিভাবে সম্ভব? আর আদ্র ভাইয়া এতটা সিরিয়াস বিষয় নিয়ে মিথ্যা কিছুতেই বলতে পারে না। তাহলে কি আমি ভুল? আর ভাবতে পারছি না। আদ্র ভাইয়া আমার এমন অবস্থা দেখে এই বিষয়টাকে বাদ দেওয়ার জন্য মুচকি হেসে বলল, থাক থাক, আরো বেশি ভাবতে হবে না। তোমার যে শরীরের অবস্থা, আল্লাহ, বেশি ভাবতে ভাবতে যদি আবার কঙ্কাল হয়ে যাও তখন আমার ভবিষ্যৎ বাবুদের কি হবে? আমার অনেক আশা নাতি নাতনিদের সাথে গল্প করার, তার কি হবে? আদ্র ভাইয়ের এমন কথাই আমি হাঁ করে ওনার দিকে তাকিয়ে রইলাম। বইরা খাটাস বলে কি? আমি এখনো পিচ্ছি একটা মেয়ে আর উনি এখনই নাতি নাতনিদের চিন্তা করে ফেলেছে? আমাকে এমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আদ্র ভাইয়া মুচকি হেসে খোঁচা দিয়ে বলল, থাক থাক, এভাবে আর হাঁ করে গিলতে হবে না আমাকে। আমি জানি তোমার বড় অনেক হ্যান্ডসাম, এখনই এইভাবে লোক দিও না। বাকি জীবনের জন্য কিছু রাখো। যেভাবে হাঁ করে দেখছো আমার তো কেমন কেমন একটা অন্যরকম ফিলিংস আসছে। আদ্র ভাইয়ের এমন কথায় আমি অনেকটা লজ্জা পেলাম। কখনোই এমন পরিস্থিতিতে পড়িনি আগে। আর এই বইরা খাটাস বজ্জাত চামচিকা বেটাই আমাকে শুধু শুধু লজ্জায় ফেলতেছে। আমাকে মনে মনে গালি দেওয়া শেষ হলে এখন ঘুমান, বেশি রাত জাগা ঠিক না, ওকে? এই বলে তিনি বিছানায় শুতে নিলেই আমি তাড়াতাড়ি করে বললাম, না না, আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না, আপনি বরং নিচে ঘুমান। আদ্র ভাইয়া আমার কথাকে বিন্দুমাত্র গ্রাহ্য না করে বিছানায় শুয়ে পড়ল। তারপর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার তো আপনার সাথে এক বিছানা ঘুমাতে কোনো অসুবিধা নাই। আপনার যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে মেঝে তো আছেই, আপনি বরং সেখানেই ঘুমান। কিন্তু খবরদার অন্য ঘরে যাওয়ার চিন্তাও মাথা থেকে ছেড়ে ফেলুন, কেননা এখন থেকে আপনাকে আমার ঘরেই ঘুমাতে হবে।
আদ্র ভাইয়ার এমন ব্যবহারে আমার অনেক রাগ হতে লাগলো। আমি রেগে ফোপাতে লাগলাম। আমার এমন অবস্থা দেখে আদ্র ভাইয়া মুচকি হেসে বলল, ম্যাডাম, আপনাকে কিন্তু রাগি লোকে অনেক কিউট লাগে, আর তা দেখে আমার ফিলিংস আসতে শুরু করে। যদি ভুল করে কিছু একটা করে ফেলি তাহলে তার জন্য আমাকে আবার দোষ দিতে যাবেন না। তাই কিছু করার আগে আপনি বরং ঘুমিয়ে পড়ুন তাড়াতাড়ি। আদ্র ভাইয়ের এমন কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। লোকটা বলে কি, রাগকে এক মুহূর্তে পানি কিভাবে করতে হয় এটা মনে হয় এনার চেয়ে ভালো কেউই জানে না। তারপর আমি আর কোনো উপায় খুঁজে না পেয়ে একপাশে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে খোঁচা খোঁচা কিছুর শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখতে পেলাম আমি আদ্র ভাইয়ের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। এটা দেখার সাথে সাথেই লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়লাম। তারপর আদ্র ভাইয়াকে এখনো ঘুমাতে দেখে কিছুটা নিশ্চিন্ত হয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে আদ্র ভাইয়াকে এখনো ঘুমাতে দেখে মনে মনে উপরওয়ালাকে ধন্যবাদ দিয়ে নিশ্চিন্ত মনে রেডি হয়ে নিচে চলে আসলাম। ভাবি, ঘুম কেমন হলো? ঘুম হয়েছে তো নাকি? নিচে আসতে না আসতেই অদ্রি আমাকে দেখে প্রশ্ন করে বসলো। অদ্রির এমন প্রশ্নে আমার অনেকটা লজ্জা পেলাম, কিন্তু কেন পেলাম জানি না। তারপরও লজ্জা প্রকাশ না করে হালকা রাগের ভঙ্গিতে বললাম, অদ্রি, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ভুলে যাবি না আমি তোর বড় আপু, সো বেশি এপাশ ওপাশ করলে ঠাটিয়ে দিব একটা। আমার কথায় অদ্রির মধ্যে তেমন কোনো ভাবান্তরই দেখতে পেলাম না, বরং সে অধীর আগ্রহ নিয়ে আবার প্রশ্ন করল, ভাবি বলো না প্লিজ, কি কি হলো তোমাদের? অদ্রির কথায় আমার আজকে সকালের কথা মনে হতেই আমি অনেকটা বেশি লজ্জা পেলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, ইস, কি বাজে একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল আমাকে। ভাগ্যিস আদ্র ভাইয়া ঘুমের মধ্যে ছিল, না হলে কি হতো আমার? আমি কিভাবে এই মুখ নিয়ে আদ্র ভাইয়ের সামনে যেতাম? আমাকে কিছু বলতে না দিয়ে অদ্রি বলে উঠল, ভাবি, কোথায় হারিয়ে গেলে? এমন মুখ লাল করে কি ভাবছো শুনি? ভাইয়ার কথা নয় তো? অদ্রির কথায় আমার ধ্যান ভাগলে আমি হালকা রাগী গলায় বললাম, অদ্রি, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু। আমার কথা শেষ না হতেই অদ্রি বলে উঠল, আরে রাখো তো এখন ওসব কথা, তার চেয়ে বলো কি ভাবছিলে এতক্ষণ? অদ্রির এমন কথাই আমি বুঝতে পারলাম যে আমার আজকে আর নিস্তার নেই। কেননা বিপক্ষ দল আটঘাট বেঁধে মাঠে নামলেও আমি যে আজকে অস্ত্র শূন্য। হঠাৎ রান্নাঘর থেকে বড়মা বের হয়ে এসে অদ্রিকে ধমক দিয়ে বলল, অদ্রি, সকাল সকাল আমার ফার্মাকে না জ্বালালে তো হচ্ছে না, যা এখান থেকে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুই আয় তো মা, আমার কাছে এসে বসে থাক। বড়মার এই কথা শোনার সাথে সাথেই অদ্রির কাছ থেকে বাঁচার আনন্দে খুশিতে আত্মহারা হয়ে বড়মার পিছনে পিছনে চলে গেলাম। আদ্র ভাইয়া ছাড়া সবাই খাবার টেবিলে বসে আছি, কেননা সাহিব এখনো ঘুমে ব্যস্ত। অদ্রি তাকে ডাকতে গিয়েছিল, কিন্তু ফলাফল শূন্য, তাই তাকে ছাড়াই সবাই খেতে বসেছি। হঠাৎ আদ্র ভাইয়া এসে আমার সামনে বসে বড়মার উদ্দেশ্যে বলল, মা, ক্ষুধা লাগছে আমার, কিছু খেতে দাও আমাকে। আদ্র ভাইয়ের এমন কথায় সবাই আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে কিছু একটা দেখে হা হয়ে যায়। তারপর সবাই কিছু না বলেই মুচকি হেসে মাথা নিচু করে নেয়, আর অদ্রি তো জোরেই হেসে ফেলে। অদ্রিকে হাসতে দেখে আমি আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখি ওনার গলার ঠিক একটু নিচে আমার ঠোঁটের দাগ লেগে আছে, যেটা আদ্র ভাইয়া মনে হয় খেয়াল করেনি। এটা দেখে আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। সবার সামনে এমন লজ্জার একটা পরিস্থিতিতে পড়তে হবে আমি কখনো ভাবতেই পারিনি। লজ্জার অস্বস্তিতে আমি মাথা নিচু করে থাকলাম। এইদিকে সবাইকে এইভাবে হাসতে দেখে আদ্র ভাইয়া অবাক হয়ে বলল, সকাল সকাল তোমাদেরকে ভূতে ধরলো নাকি? নাকি এলিয়েন দেখতে পেলে যে এভাবে কোনো কারণ ছাড়াই হাসছো? আদ্র ভাইয়ার এমন কথায় অদ্রি হেসে বলল, জি ভাইয়া, এলিয়েনই বলতে পারো, তবে তুমি এখনো দেখতে পারোনি। যদি দেখতে চাও তাহলে আয়নার সামনে গিয়ে তোমার গলার নিচের দিকে তাকাও। অদ্রির এমন কথায় আদ্র ভাইয়া মুখ হা করে তাকিয়ে রইল। তারপর উঠে গিয়ে যেই ড্রয়িং রুমের বেসিনের সামনে দাঁড়িয়েছে অমনি চিৎকার করে উঠে দৌড়ে উপরের দিকে চলে গেল। আদ্র ভাইয়ের এমন দৌড় দেখেই সবাই এবার জোরেই হেসে ফেলল। আর এইদিকে আমার তো যাই যাই অবস্থা, না পারছি কিছু বলতে আর না পারছি উঠে যেতে। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে, আর আদ্র ভাইয়ের উপর অনেক বেশি রাগ হচ্ছে আমাকে এমন একটা পরিস্থিতিতে ফেলার জন্য। শেষে আমি আর থাকতে না পেরে আদ্র ভাইয়ের দেখানো পথে আমি আমার ঘরের দিকে দৌড়ে চলে গেলাম। আমার এমন চলে যাওয়া দেখে বড়মা ধমক দিয়ে বলল, এই, তোমরা সবাই থামবে?
মেয়েটাকে একটু শান্তি মতো খেতেও দিলা না। বিশেষ দ্রষ্টব্য, ফুপি তার বাসায় সমস্যার জন্য কালকেই চলে গেছে। বড়মার কথায় অতি অবাক হওয়ার ভান করে বলল, কই, আমরা আবার কি করলাম? সকাল সকাল ওরা একটা সার্কাস দেখালো, তাই একটু হাসলাম আর কি। অত্রির এমন কথাই বড়মা ধমক দিয়ে বলল, বেশি কথা শিখে গেছিস, চুপচাপ খেয়ে খাবারটা নিয়ে গিয়ে ফারুমাকে দিয়ে আসবি। এইদিকে আমি বিছানায় শুয়ে নিজেই নিজেকে গালি দিচ্ছি। আমি কিভাবে পারলাম আদ্র ভাইয়ার সাথে এমনটা করতে? তারপর হঠাৎ আলমারির দিকে নজর পড়তেই মনটা আপনা আপনি খারাপ হয়ে গেল, কেননা সেখানেই তো আছে আমার পত্রপুরুষের চিঠিগুলো, যা আজকে দেখার কিংবা পড়ার অধিকার যে আমি হারিয়ে ফেলেছি। এটা মনে হতেই আমার অনেক কান্না পাচ্ছে। কিভাবে পারবো আমি আমার ভালোবাসাকে ফলতে? এ যে অসম্ভব। যখন থেকে ভালোবাসা কি বুঝতে পারছি তখনই পত্রপুরুষের আগমন, আর তার কিছুদিনের মধ্যেই ভালোবেসে ফেলেছিলাম সেই অনাকাঙ্ক্ষিত পত্রপুরুষকে। এতদিনের ভালোবাসা কিভাবে ভুলবো আমি? তারপর মনে হলো না, আমাকে যে ভুলতেই হবে, কেননা আমি যে এখন অন্য কারো স্ত্রী, যার সাথে জুড়ে আছে আমার পরিবারের মান সম্মান। আমার পরিবারের কথা ভেবে হলেও আমাকে যে ভুলতেই হবে। এইভাবে মনে মনে সিদ্ধান্ত নিলাম পত্রপুরুষের কোনো স্মৃতি না রাখার। তাই সেই অনাকাঙ্ক্ষিত পত্রপুরুষের দেওয়া সব কিছুই কোনো এক সময় বাহিরে গিয়ে ফেলে দিয়ে আসব। এই ভেবে একটা ব্যাগে ভরে রাখলাম। ব্যাগটা যেই লুকিয়ে রাখতে যাব তখনই পিছন থেকে কারো কথাই আমার হাত থেকে পড়ে গিয়ে সব কিছু মেঝেতে ছড়িয়ে পড়ল। হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল, তুমি এখানে কি করতেছো? আর এসব কি? এত চিঠি কোথা থেকে আসলো? তুমি কি কাউকে ভালোবাসতে নাকি, যে তোমাকে এই চিঠিগুলো দিয়েছে? চিঠিগুলো তাড়াতাড়ি করে ব্যাগে ভরে ফেলে পিছনে তাকিয়ে দেখি খাবার হাতে নিয়ে অত্রি দাঁড়িয়ে এই কথাগুলো বলছে। এই অসময়ে অত্রিকে দেখে আমার শরীরে অজানা ভয়ের একটা শিহরণ বয়ে যেতে লাগলো। আর ভাবতে লাগলাম, এখন কি হবে? এখন কিভাবে আমি বিষয়টাকে লুকিয়ে রাখবো? কোনোভাবেই যে সম্ভব না। আর তারপরও হাল ছেড়ে না দিয়ে একটু চেষ্টা করার জন্য রাগের ভঙ্গিতে বললাম, এইভাবে হুট করে কেউ কারো ঘরে ঢোকে? আমি জরুরি কাজ করছিলাম আর তুই এসে সব কিছুই ভেস্তে দিলি। খাবারটা টেবিলে রেখে বের হ, আমার কাজ আছে এখন। আমার এমন কথা শুনে অত্রি বলে উঠল, কি হয়েছে তোমার আপু? এভাবে কথা বলতেছো কেন? তোমার সারা শরীর দিয়ে তো ঝরঝর করে ঘাম ঝরতেছে, কোনো সমস্যা? অত্রির কথার প্রেক্ষিতে আমি তাড়াতাড়ি করে বললাম, আরে কোনো সমস্যা না, তুই যা এখন, আমার কিছু কাজ আছে, আমি পরে খেয়ে নিব। আমার কথায় অত্রির মধ্যে চলে যাওয়ার কোনো প্রবণতাই দেখলাম না, বরং সে আরও বেশি আগ্রহী হয়ে বলল, আপু, তুমি তো জানোই আমি তোমাকে কত ভালোবাসি। বেশ কিছুদিন থেকে তোমাকে মন খারাপ করে থাকতে দেখে আমার একটুও ভালো লাগছে না। তোমার স্মরণ আছে ছোটবেলায় আমি যখন কান্না করতাম তখন তুমি আর বড় আপু মিলে কি করতে আমার সাথে? আপু তো এখন নাই, কিন্তু তুমি আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? তুমি জানো না তোমাদের কষ্ট আমি সহ্য করতে পারি না। তুমি কেন কষ্ট পাচ্ছ বলো আমাকে, আমিও চেষ্টা করে দেখি। প্লিজ আপু, আর চুপ করে থেকো না। অত্রির এমন কথায় আমি কি বলবো বুঝতে পারছি না, কেননা অত্রি যে আজকে আর না জেনে ছাড়বে না এটা আর আমার বুঝতে বাকি নেই। আমাকে চুপ থাকতে দেখে অত্রি আবার বলে উঠল, ঠিক আছে, বলতে না চাইলে নাই, আমি নিজেই জেনে নেব। আমি তোমাকে ভালোবাসলেও তুমি তো আর আমাকে ভালোবাসো না, আমাকে একটুও আপন মনে করো না। থাক, তোমার বলতে হবে না। এই বলে ন্যাকা কান্না শুরু করলো। অত্রির অবস্থা দেখে মনে মনে বললাম, ধুর, এই মেয়ে দেখছি আজকে না জেনে কিছুতেই ছাড়বে না। আচ্ছা বলেই দেখি, কত আর মিথ্যে বলবো, পরে যা হবার হবে। কিন্তু ওকে বললে যদি কোনো সমস্যা হয়, আমার পরিবারের মান সম্মানের উপর যদি কোনো আঘাত আসে, তাহলে আমি নিজেকে কিভাবে ক্ষমা করব? তারপর অত্রির উদ্দেশ্যে বললাম, ওকে বোনু, এখন ন্যাকামি বন্ধ কর, আমি বলবো, কিন্তু তার আগে আমাকে কথা দিতে হবে যে তুই কাউকেই বলবি না। আমার কথা শুনে প্রায় সাথে সাথেই বলল, ওকে ওকে, কাউকেই বলবো না, এখন বলো। তারপর আমি অত্রিকে শুরু থেকে সব কিছুই খুলে বললাম। আমার কথা শুনে অতি ভারাক্রান্ত মন নিয়ে বলল, ভাইয়াকে এর জন্য শাস্তি পেতে হবে। ওর কত বড় সাহস তোমাকে কষ্ট দেয়। কিন্তু আপু, ভাইয়া সেদিন কেন এমনটা করলো? অত্রির এমন কথার প্রেক্ষিতে আমি বললাম, সেটা তো আমিও বুঝতে পারছি না, তবে কালকে আদ্র ভাইয়ার কথাই আমার মনে হচ্ছে আমাদের পরিবারের সবাই অথবা কেউ না কেউ তো জানতোই যে কিছু না কিছু হবে। কিন্তু আপু, ওনারা যদি জানতোই তাহলে এত অ্যাক্টিং করলো কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না,
কিন্তু এতটুকু বুঝতে পারছি এর পিছনে নিশ্চয়ই কোনো বড়সড় ঘাপলা আছে। আমার এমন কথাই অতি কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে উঠল, আপু, আমি কি চিঠিগুলো দেখতে পারি? অত্রির কথাই আমি চমকে গেলাম। তারপর রেগে বললাম, অত্রি, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যেভাবেই হোক না কেন আমার এখন বিয়ে হয়ে গেছে। আমি চাইলেও এটাকে অস্বীকার করতে পারবো না, আর ভাঙতেও পারবো না। তাই আগের বিষয় টেনে এনে অযথা বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। সব কিছুই ভুলে থাকাই ভালো হবে, এতেই আমাদের সবার মঙ্গল। আমার কথার প্রেক্ষিতে অত্রি বলল, আরে আপু, রেগে যাচ্ছ কেন? আমি শুধু একটা চিঠি দেখব, আর কিচ্ছু করব না, এমনকি পড়বও না। প্লিজ আপু, প্লিজ প্লিজ, আর না করিও না। অত্রির এমন কথাই আমি অসহায়ভাবে বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আমি একটা চিঠি অত্রির হাতে দিলাম। চিঠি খোলার প্রায় সাথে সাথে অত্রি চিৎকার করে বলে উঠল, ও মাই গড, আমি যা ভেবেছি ঠিক তাই, কিন্তু এটা কিভাবে সম্ভব? অত্রির কথার কোনো মানেই বুঝতে না পেরে আমি ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে অত্রি, কোনো সমস্যা? অত্রি আমার কথার কোনো জবাব না দিয়ে আমাকে বলল, আচ্ছা আপু, একটা কথা বলো তো, তুমি আদ্র ভাইয়ার হ্যান্ড রাইটিং কতদিন থেকে দেখো নাই? অত্রির এমন কথাই আমি অবাক হয়ে ওর দিকে হা হয়ে তাকিয়ে থাকলাম। এই মেয়ে বলে কি? চিঠি দেখে আদ্র ভাইয়ের হ্যান্ড রাইটিংয়ের কথা জিজ্ঞেস করতেছে, পাগল হয়ে গেল নাকি? আমাকে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে অত্রি বলল, আহা, বলো না কতদিন আগে দেখেছো, আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। অত্রির কথাই আমি বললাম, অনেক দিন হবে, এই প্রায় 8-10 বছর। কেন বলতো? আমার কথা শোনার সাথে সাথে অত্রি আমাকে অবাক করে দিয়ে হনহন করে বাহিরে চলে গেল। ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, যাব বাবা, এর আবার কি হলো? আমাকে জিজ্ঞেস করলো আর কিছু না বলেই চলে গেল। ধুর বাবা, কিচ্ছু বুঝতে পারছি না। তারপর আবার কিছুক্ষণ পর ফিরে এসে আমার হাতে একটা খাতা ধরিয়ে দিয়ে বলল, এটা দেখো। অত্রির কথাই আমি মুখ হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে তারপর রেগে বললাম, এমন মজা করার মানে কি অত্রি? আমি ভালোভাবেই দেখতে পাচ্ছি এটা তোর খাতা, তারপর এটা দেখতে বলার মানে কি? আমার ডাক দেখে অত্রি মুচকি হেসে বলল, আহ আপু, এত রেগে যাচ্ছ কেন? আসল সারপ্রাইজ তো এখনো বাকি আছে। আসল সারপ্রাইজ পেতে চাইলে আমি যেটা করতে বলবো সেটাই করো। আচ্ছা বাবা, সরি, আর রাগ করবো না। এখন বল আমাকে কি করতে হবে? আমার এমন কথাই অতি মুচকি হেসে বলল, কিছুই করতে হবে না, শুধু আমার খাতার প্রত্যেকটা পৃষ্ঠা দেখবে। তাহলে কি হবে জানো? কি হবে? আমার কথা শুনে অতি মুচকি হেসে বলল, তোমার মতো এত বড় একজন মানুষের বিশাল বড় চিন্তার অবসান ঘটিয়ে দেবে আমার এই ছোট্ট খাতাটা। অতির কথায় আমি আবারও ওর দিকে হা করে তাকিয়ে থাকলাম। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, আহা, আমার দিকে এইভাবে হা করে তাকিয়ে না থেকে দেখো তো। তারপর আর কি, আমি একটা একটা করে পাতা দেখতে শুরু করলাম। এভাবে বেশ কিছুক্ষণ দেখার পর হঠাৎ একটা পাতায় এসে আমার চোখ আটকে গেল। আমি অবাক হয়ে লেখাগুলোর দিকে তাকিয়ে থাকলাম, কেননা এই লেখাগুলো যে আমার খুব খুব চেনা, খুব বেশি কাছের কারো লেখা। আমি নিশ্চিত যে এগুলোই সেই পত্রপুরুষের লেখা। এটা দেখে আমার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো, এটা কিভাবে সম্ভব? আমাকে এভাবে চমকে যেতে দেখে অতি হা হা করে হেসে উঠল। তারপর হাসতে হাসতে বলল, আপু, কেমন লাগলো আমার সারপ্রাইজ? অতির কথাই আমি ভাবনা থেকে বেরিয়ে এসে ওর দিকে প্রশ্ন ছুড়ে দিলাম, এটা তো তোর লেখা নয়, তাহলে এটা কার লেখা? বল না বোন, প্লিজ। আমার এমন আকুতি শুনে অতি বিজ্ঞের মতো বলে উঠল, বারিকা, আমি তোমাকে বলবো যদি তুমি আমার কিছু শর্তে রাজি হও তাহলে। অতির কথাই প্রায় সাথে সাথেই আমি বলে উঠলাম, আমি তো সব শর্তে রাজি আছি বনু, এখন বল তাড়াতাড়ি। আমাকে এভাবে অস্থির হতে দেখে অতি যেন মজা পাচ্ছে, তাই সে মুচকে হেসে বলল, ভেবে বলছো তো? পরে কিন্তু আবার না করতে পারবে না। আমি অস্থির ভঙ্গিতে বললাম, আমি ভেবেই বলছি, প্লিজ বনু, এবার তো বল। তারপর অত্রি যা বলল তা শুনে আমি যেন অবাকের শীর্ষে পৌঁছে গেলাম। অত্রি যার নাম বলল তিনি হলেন, কি রে ফারুক, এভাবে লাফাচ্ছিস কেন? কালকেই না তোর বিয়ে হলো, আর বিয়ের পর দিনই এমন পাগলের মতো লাফাচ্ছিস? একটু তো লজ্জা কর মা। যতই নিজেদের মধ্যে বিয়ে হোক না কেন, বিয়ে তো বিয়েই। আমাকে এইভাবে লাফানো দেখে মা বলল, মায়ের কথার প্রেক্ষিতে বড় মা মাকে বলল,
আহা, ওকে এভাবে বকছিস কেন? এটা তো ওরই বাড়ি। আর আমার ফারুমাকে এইভাবে হাসি খুশি থাকতে দেখতেই ভালো লাগে, তাই ওর যা ইচ্ছা করুক না। তারপর আমার দিকে তাকিয়ে বলল, বল তো মা, কি হয়েছে যে তুই লাফাচ্ছিস? বড়মার কথাই আমি বললাম, আসলে বড়মা আদ্র ভাইয়া, না না কিছু না, তোমাদের বলা যাবে না। এই বলে সেখান থেকে দৌড়ে চলে আসলাম আর এসেই বড় বাবার সামনে পড়লাম। আমাকে এইভাবে দৌড়াতে দেখে বড় বাবা বলল, কি হয়েছে আমার ফার্মার? এভাবে দৌড়াচ্ছ কেন? বড় বাবার কথা শুনে আমি দৌড়ে গিয়ে বড় বাবাকে জড়িয়ে ধরে ওনার পাশে বসে পড়লাম। আমাকে এমন করতে দেখে বড় বাবা বলল, কি হয়েছে আমার ফার্মার? আজকে এত খুশি যে? খুশির সংবাদ আমাকেও একটু বলো, আমিও শুনি। বড় বাবার এমন কথাই আমি বললাম, না না তোমাকে এটা বলা যাবে না। জানো বড় বাবা, অতি আমাকে আজকে অনেক বড় একটা খুশির সংবাদ দিয়েছে, তাই আমার অনেক আনন্দ লাগতেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে অতিকে আজকে শপিং করিয়ে দিব আর ঘুরতে নিয়ে যাব। প্লিজ বড় বাবা, না করিও না। আমার কথা শুনে বড় বাবা বলল, আমার ফার্মা যেহেতু বলেছেন, আমি না করি কিভাবে? তবে মা, তোমাদের একা যেতে দিব না। বুঝতেই তো পারছিস দিনকার ভালো নয়, তাই তোদের সাথে আদ্র যাবে। বড় বাবার কথাই মনে মনে অনেক খুশি হলেও বাইরে সেটা প্রকাশ না করে বললাম, না না বড় বাবা, ওনাকে কেন যেতে হবে, আমরাই পারবো তো। আমার এমন কথা শুনে বড় বাবা বলল, আমি জানি তো তোরা পারবি, কিন্তু মা, দিনকাল যে ভালো না, তাই তোদের সেফটির জন্য আদ্রকে যেতে বললাম। তোদের কিছু হলে আমাদের কি হবে? বড় বাবার কথাই আমি বললাম, ঠিক আছে বড় বাবা। অনেক উড়েছ বালিকা, এখন মাটিতে পা রাখো, কেননা এখন তোমার ওড়ার সময় শেষ হয়েছে আর চোখের জলে নাকে জলে হওয়ার সময় এসেছে। বড় বাবার কাছ থেকে এসে আমি অত্রির পাশে বসতে না বসতেই অত্রি বলে উঠল। অত্রির এমন কথাই আমি চমকে গেলাম, এখন আবার কি এমন সারপ্রাইজ দিবে। তারপর আমি অত্রির উদ্দেশ্যে বললাম, এটা কেমন ব্যবহার অত্রি, এভাবে ভয় দেখানোর মানে কি? আমার কথা শুনে অতি অবাক হওয়ার ভঙ্গিতে বলল, হো মা, ভয় দেখালাম আবার কখন? আমি তো সত্যিটাই বললাম। অত্রির কথা শুনে আমি ওর দিকে প্রশ্ন ছুড়ে দিলাম, এটা সত্যি? তাহলে এখন আমার অবস্থা কেন চোখের জলে নাকের জলে হবে? আমার কথা শুনে অতি মুচকে হেসে বলল, আমি করব তাই কেন? তুমি কি তখনকার সত্যের কথা ভুলে গিয়েছো নাকি ম্যাডাম? অত্রির এমন কথা শুনে আমি চমকে উঠলাম আর মনে মনে ভাবতে লাগলাম, সত্যিই তো আনন্দে আত্মহারা হয়ে আমি তখনকার শর্তের কথা ভুলেই গিয়েছিলাম। এখন আমার কি হবে? তারপর অত্রির উদ্দেশ্যে বললাম, তখন শর্তের বিষয়টা বাদ দিলে হয় না বনু? আজকে আমি তোকে শপিংয়ে নিয়ে যাব, আবার ঘুরতে নিয়ে যাব। এখন ঘুষ দিতে চাচ্ছ আমাকে? কিন্তু বালিকা, একটা কথা মনে রাখো, এই অত্রি আপনার কাছ থেকে কোনো ঘুষ নেবে না। আরে ঘুষ বলছিস কেন? তুই আমাকে একটা খুশির সংবাদ দিয়েছিস, তাই আমার পক্ষ থেকে এটা তোর জন্য উপহার। আমার কথা শুনে অতি বলল, তাহলে নেওয়া যায়, কিন্তু তারপরেও সত্য বাদ দেওয়া যাবে না। কিন্তু তুমি যেহেতু আমাকে উপহার দিচ্ছ, তাই একটু ছাড় দিতে পারি, যাতে তোমার চোখের জলে নাকের জলের অবস্থা না হয়। কিন্তু তাতেও একটা টুইস্ট আছে। অতির এমন কথা শুনে আমি অসহায় ফেস করে বললাম, কি সেটা বল শুনি। আমার এমন ফেস দেখে অতি মুচকে হেসে বলল, ও মা, এখনই এমন কান্না করতেছো কেন? তোমার এমন মুখ দেখে আমার মায়া হচ্ছে, তাই তোমার জন্য কোনো শর্ত রাখলাম না, জাস্ট অল্প একটু ছাড়া, আর পুরো শর্তটাই রাখলাম তোমাদের ভালোবাসার উপর। অতির এমন কথাই আমি চমকে গেলাম। কি বলে এই মেয়ে, মাথা ঠিক আছে তো? ভালোবাসার উপর আবার কোনো শর্ত দেওয়া যায় নাকি? আমাকে এইভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে অতি মুচকি হেসে বলল, এখন শর্তগুলো বলতেছি, ভালো করে শোনো। তোমাকে আমার সব কথা মতো অন্য কারোর সাথে ভালোবাসার অভিনয় করতে হবে, আর সেটাও আবার তোমার স্বামীর সামনে। এটা দেখে যদি আদ্র ভাইয়া আজকে তোমাকে তার ভালোবাসার কথা জানায়, তাহলে তোমায় সবকিছুই মাপ। অতির কথা শুনে আমি অসহায় ভঙ্গিতে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোর শর্তে রাজি, কিন্তু কখন অভিনয় করতে হবে? আমার কথা শুনে অতি বলল, আজকে কোথায় নিয়ে যাবে বললে না? আজকেই তাহলে করলেই হবে। শুধু টুইস্ট আনার জন্য কোনোভাবে আদ্র ভাইয়ের কানে কথাটা বললেই কাজ হয়ে যাবে, বাকিটা। এটা বলে মনে মনে ভাবতে লাগলো, কি ভেবেছিলে আপু, আমি তোমাকে কষ্ট দিব?
কখনোই না। তোমাকে আর এইভাবে দেখতে ভালো লাগছে না, তাই তো তোমার ভালোর জন্যই এমন কিছুর ব্যবস্থা করলাম যাতে আদ্র ভাইয়ার সাথে তুমি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হতে পারো। গাড়িতে বসে শপিং মলের দিকে যাচ্ছি আমরা। মানে হলো আমি, আদ্র ভাইয়া আর অদ্রি। হঠাৎ অদ্রি বলে উঠল, ভাইয়া গাড়ি থামাও, আমরা নামবো। অদ্রির কথা শুনে আদ্র ভাইয়া অদ্রির উদ্দেশ্যে বলে উঠল, এইখানে নামবি মানে কি অদ্রি? আর শপিং মল তো এখনো অনেক দূর, আর এইখানে পার্কের সামনে নামার কারণ কি? ফারুয়াপুর একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাবো আমরা, কিন্তু খবরদার তুমি আসবে না, আমরা কিছুক্ষণ পর আসবো। অদ্রির কথা শুনে আদ্র ভাইয়া বলল, আমি যাব না কেন? বাবা তোমাদের সবসময় খেয়াল রাখতে বলেছে। তোমার এখন আসতে হবে না, এইটুকু সময় আমরা আমাদের খেয়াল রাখতে পারবো। আর তাছাড়া আকাশ ভাইয়া তো আছেই ওইখানে। অদ্রির কথায় আদ্র ভাইয়া রেগে বলল। এই আকাশটা আবার কে? আদ্র ভাইয়ার রাগ দেখে অদ্রিও সমান তালে রাগ দেখিয়ে বলল, আপুর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, এবার হইছে? আর কোনো কথা না, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা গেলাম। আর খবরদার আমাদের পেছনে আসবে না। এই বলে অদ্রি আমাকে টেনে নিয়ে হন হন করে হাঁটতে লাগলো। আর এইদিকে আদ্র কি বলবে বুঝতে না পেরে ওদের দিকে হাঁ করে তাকিয়ে রইল। তারপর যখন অদ্রির কথার মানে বুঝতে পারলো, তখন তাড়াহুড়ো করে গাড়ি থেকে বের হয়ে লুকিয়ে লুকিয়ে অদ্রিদের পিছু করতে শুরু করলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর অদ্রি বলে উঠল, আপু কাজ হয়ে গেছে, আদ্র ভাই আমাদের পিছু নিয়েছে, এখন তোমার অভিনয়ের পালা। তুমি শুধু ভালোভাবে অভিনয় করে যাবে, বাকিটা আমি সামলে নেব। আর সাবধান, আমি যেভাবে করতে বলেছি সেভাবেই করবে। বেশি মাতব্বরি দেখে অন্য কিছু করতে যেও না, তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। আকাশ ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছি। উনি বিভিন্ন বিষয় নিয়ে টুকটাক কথা বলতেছে। তারপর যেই প্ল্যান অনুযায়ী প্রপোজ করতে যাবে, তখনই আদ্র ভাইয়া এসে, তোর সাহস তো কম না? তুই আমার ভালোবাসা, এ আদ্র মেহবুবের ভালোবাসার মানুষকে প্রপোজ করতে চাস? তোকে তো আমি। এই কথা বলে আকাশ ভাইয়াকে মারতে নিলেই অদ্রি চিৎকার করে ওঠে। অদ্রির চিৎকার শুনে আদ্র ভাইয়া অদ্রির দিকে তাকিয়ে দেখে অদ্রি ক্যামেরা নিয়ে এসব ভিডিও করতেছে। এটা দেখে উনি রাগে গজগজ করতে করতে অদ্রির দিকে তাকিয়ে গর্জে উঠে বলতে থাকে, তোর কি কোনো কমন সেন্স নাই? এখানে কেউ তোর ভাই আর স্ত্রীকে ভালোবাসার কথা বলতেছে, আর তুই সেটা নির্লজ্জের মতো ভিডিও করছিস। আদ্র ভাইয়ের এমন রাগী গলার ধমক শুনেও কিছু হয় নাই এমন একটা ভাব নিয়ে অদ্রি বলে উঠল, তো কি হয়েছে, মারু আফু আমার ভাবি হওয়ার আগ থেকে আমার বোন, আর আমি আপুকে অনেক ভালোবাসি। তুমি তো আপুর সাথে এক প্রকার জোর করে বিয়ে করেছো, যেখানে না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো কিছু। তাহলে আপু কেন তোমার সাথে থাকবে? কেন তোমার সাথে সারা জীবন কষ্টে কাটাবে? তার যে আপুকে ভালোবাসে তার সাথে থাকাটা কি বেটার নয়? আর আপুর ভালোর জন্য এটা করা তো আমার নৈতিক দায়িত্ব। আমিও তো ফারুককে ভালোবাসি, শুধু ভালোবাসি না, অনেক বেশি ভালোবাসি। আর তাছাড়াও ফারু আমার স্ত্রী। স্ত্রী তো কি হয়েছে, এখন স্ত্রী আছে, কিন্তু সারা জীবন যে থাকতে হবে তার কি মানে? যেখানে ভালোবাসা নেই, আছে শুধু প্রতারণা, সেখানে থাকার চেয়ে না থাকাই বেটার। না না, আমি ফারুক অনেক বেশি ভালোবাসি। ইভেন যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই ভালোবাসি। প্লিজ ফারুক, আমাকে এত বড় শাস্তি দিও না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আদ্র ভাইয়ার এইসব কথাই আমার মনের মধ্যে অদ্ভুত একটা শিহরণ বয়ে যেতে লাগলো। আষাঢ়ের বৃষ্টির পর পরিবেশটা যেমন শান্ত হয়, ঠিক তেমনি এতদিনের দুঃখ, কষ্ট, বেদনা সব কিছু মুছে গিয়ে যেন পরিপূর্ণ শান্তি বিরাজ করতেছে। নিজেকে অনেকটা হালকা লাগতেছে। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আসলে এতটা সুখ কি আমার প্রাপ্য ছিল? আসলে কি আমি আমার পত্রপুরুষ, আমার ভালোবাসাকে পাবো? নানা প্রশ্ন মনের ভিতর মাথা চারা দিয়ে উঠতে লাগলো। আমি কিছু বলার আগেই অদ্রি বলে উঠল, শুধু ভালোবাসি ভালোবাসি বললে তো হবে না ভাইয়া, হয় তোমাকে এখন প্রপোজ করতে হবে, না হলে বুঝতেই তো পারতেছ। অদ্রি কথা শেষ হতে না হতেই আদ্র ভাইয়া তাড়াতাড়ি করে বলল, না না, তার আর দরকার নেই, আমি রাজি আছি। সেটা তো ঠিকই আছে, কিন্তু আরো একটা কথা মনে রাখবে, যদি তোমার প্রপোজ আপুর পছন্দ না হয় তাহলে তুমি রিজেক্ট। কথাটা ভালো করে মাথায় রাখবে। অদ্রি ভাইয়াকে ছটফট করতে দেখে মজা করে বলল। অদ্রির কথায় আদ্র ভাইয়ার চোখে মুখে একটা চিন্তার ছাপ ফুটে উঠল। আচ্ছা, কতটা ভালোবাসলে একটা মানুষ ভালোবাসার জন্য এতটা অবুঝ হতে পারে?
আসলে কি আদ্র ভাইয়া আমাকে এতটা ভালোবাসে? আদ্র ভাইয়া দৌড়ে গিয়ে কোথা থেকে যেন ফুল নিয়ে এসে হাঁটু গেড়ে বসে আমার দিকে ফুল এগিয়ে দিয়ে বলতে শুরু করলো, আমি এমন একটা তুমি চাই যেখানে বুঝে নেবে আমার নীরবতার ভাষা, অব্যক্ত আক্ষেপ। আমি এমন একটা তুমি চাই যেখানে শুধু আমার জন্য, অন্য কারোর জন্য নয়, যে কিনা এই অবেলায় ফিরে আসুক মেঘের কোলে, বৃষ্টির ফোঁটার শীতলতায়, যে কিনা কল্পনার রঙগুলো বাস্তবে এঁকে দিবে তার তীব্র মমতায়। আমি এমন একটা তুমি চাই যে আমাকে নতুন করে আবিষ্কার করবে, একটু একটু করে ভালোবাসবে, বৃষ্টির ফোঁটা হয়ে ছুঁয়ে যাবে আমায় প্রেম আলাপে, বসন্তের রং দিয়ে সাজাবে আমায় নতুন করে। আমি এমন একটা তুমি চাই যে জ্যোৎস্না রাতে চাঁদ দেখার বায়না করে চাঁদের আলোয় আমাকে খুঁজবে, প্রখর শীতে আমায় চাদর করে রাখবে। আমি এমন একটা তুমি চাই যার মনের শহরের সঙ্গী করে রাখবে আমায়, যার হৃদয় আঙিনায় পুরো অস্তিত্ব জুড়ে থাকবে আমার বসবাস, যে আপন করে রাখবে আমায় মনের পিঞ্জিরায়। হবে কি আমার সেই তুমি? দেবে কি আমাকে তোমার হৃদয়ের আঙিনায় বাস করতে? আদ্র ভাইয়ার এসব কথা শুনে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। এতটা সুখের অশ্রু যার আবির্ভাব হয়েছে তীব্র বেদনার কালে, এক টুকরো সুখের মোহমীয় শীতল আবেশে। নিজেকে আর সামনে রাখতে পারলাম না। তীব্র গতিতে আদ্র ভাইয়ার বুকে আছড়ে পড়ে কান্না শুরু করে দিলাম। এতদিনের ভালোবাসার তীব্রতা যেন আকাশ ছুঁয়েছে, যেন মেঘ মিলন হয়েছে, যার প্রতিক্রিয়া স্বরূপ ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে। আমার এমন অবস্থা দেখে আদ্র ভাইয়া মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মায়াময় কণ্ঠে আমাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর অদ্রির কথায় আমার ধ্যান ভাঙল। অদ্রি বলল, ম্যাডাম, আপনি কি ভুলে গেছেন যে আপনি এখন একটা পাবলিক প্লেসে আছেন? এখানে আপনারা ছাড়াও আরো অনেক মানুষ আছে এবং তারা আপনাদেরকে দেখতেছে। অদ্রির কথা শুনে আমি চমকে উঠলাম। তারপর মাথা তুলে চারিপাশে তাকিয়ে দেখি অনেকেই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। এটা দেখার সাথে সাথে আমি আদ্র ভাইয়াকে ছেড়ে দিয়ে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমাকে এভাবে লজ্জা পেতে দেখে অদ্রি মুচকি হেসে খোঁচা দিয়ে বলল, বাবা, ম্যাডামের দেখে আবার লজ্জাও আছে। যেইভাবে জড়িয়ে ধরেছিলেন আমি তো ভাবছিলাম এই জীবনে আর ছাড়বে না মনে হয়। অদ্রির কথায় আমার লজ্জার পরিমাণটা যেন দ্বিগুণ হয়ে গেল। সবার সামনে এটা আমি কি করলাম? ছি ছি, লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। থাক থাক ম্যাডাম, এইভাবে আর আপনাকে লজ্জায় লাল হতে হবে না। হাজার হোক, বরটা তো আপনারই। তারপর আকাশ ভাইয়ার উদ্দেশ্যে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি আমাদের হেল্প না করলে এমনটা করতে পারতাম না। ধন্যবাদটা আমাকে না দিয়ে বয়াং তিশাকে দিও, কেননা ও না বললে আমি কখনোই আসতাম না। অদ্রিদের এমন কথা শুনে আদ্র ভাইয়া ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আদ্র ভাইয়াকে এইভাবে অবাক হতে দেখে অনেক ভালোই লাগছে। অদ্রি আদ্র ভাইয়ার এমন হাঁ মুখটা আরো বেশি করে হাঁ করে দেওয়ার জন্য সকাল থেকে এখন পর্যন্ত সব ঘটনাই একে একে বলে দিল, কিভাবে কি কি প্ল্যান মাফিক করা হয়েছে। অদ্রির এমন কথাই আদ্র ভাইয়ার মুখটা দেখার মতো ছিল। তারপর হুট করে অদ্রির কান চেপে ধরে বলল, বেশি পাকনামো করছিস না এই বয়সে? বাড়িতে ফিরে নে, তারপর তোকে দেখাচ্ছি মজা। আহা ভাইয়া, লাগছে তো, প্লিজ ছেড়ে দাও না। তারপর আদ্র ভাইয়া অদ্রিকে ছেড়ে দিয়ে আকাশ ভাইয়ের উদ্দেশ্যে বলল, সরি ভাই, আপনাকে ভুল বুঝে অনেক কিছু বলেছি, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইটস ওকে ভাই। আর ভাইয়া কিন্তু আপনাকে অনেক ভালোবাসে, কখনো ওকে কষ্ট দিবেন না। তিশা আর আমার বিয়ে আগামী মাসে, আপনারা কিন্তু অবশ্যই আসবেন, আসতে ভুলবেন না যেন। সে আর বলতে। তারপর আকাশ ভাইয়াকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম। চারিদিকে রাতের কুচকুচে অন্ধকার বিরাজ করছে। আকাশে হালকা হালকা মেঘ উড়ে বেড়াচ্ছে, আর মেঘের আড়াল থেকে চাঁদ মাঝে মাঝে উঁকি দিয়ে তার অস্তিত্ব জানান দিচ্ছে।
ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর হালকা বাতাসের সাথে সামনের বাগান থেকে ভেসে আসা কৃষ্ণচূড়া, বকুল, কেয়া সহ বিভিন্ন ফুলের মিষ্টি ঘ্রাণ যেন আষাঢ়ের এই পরিবেশটাকে যেন আরো মোহনীয় করে তুলেছে। আমি আদ্র ভাইয়ের বুকে মাথা রেখে চোখ বুজে আছি আর উনি আলতো করে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এমন এক পরিস্থিতিতেও আমার চুপচাপ থাকতে ভালো লাগছিল না, তাই মুখটা বাংলার পাঁচের মতো করে বললাম, আচ্ছা সেদিন আপনি আমার সাথে কেন এমনটা করেছেন? এখনো আমাকে বলেন নাই, কিন্তু আজকে আমাকে বলতেই হবে, কেন এমন লজ্জাস্কর একটা কাজ করছিলেন আপনি? আদ্র ভাইয়া আমার এমন অবস্থা দেখে মুচকি হেসে বললেন, বলতেই হবে, না বলে হয় না। না হয় না, বলেন তো। আমার এত আগ্রহ দেখে আদ্র ভাইয়া বলল, ওটার কারণ যদি শুনতে চাও তাহলে তোমাকে আরো আগে থেকেই শুনতে হবে। বলুন। আজ থেকে ঠিক 15 বছর আগের কথা। আই ওয়াজ অনলি 11 আর তোমার ছিল অনলি 5। তখন দাদু মারা যায়, এটা তো জানো। জানি, মায়ের কাছ থেকে শুনেছি। দাদুর নাকি ইচ্ছে ছিল তার কোনো একজন নাতি নাতির বিয়ে সে দেখবে, কিন্তু যখন বুঝতে পারলো তার শেষ সময় ঘনিয়ে আসছে, তখন এই কথাটা বাবা ছোট বাবাদের জানায়। আর দাদুর এমন কথা শুনে ওনারা অনেক চিন্তায় পড়ে যায়, কিভাবে কি করবে। ফুপিরাও তখন বিদেশে ছিল আর আপুর বয়সও তখন অল্প ছিল। ওই বয়সে আপুকে বিয়ে দেওয়াটা সম্ভব ছিল না, তাই বাকি ছিলাম আমি। আমার বয়স ছিল তখন মাত্র 11। এই বয়সে কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না। অবশেষে দাদুর ইচ্ছে পূরণের জন্য তোমার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে দিয়ে দেয়, যেটা আমরা ছাড়া কেউই জানতো না। আর তুমি তো তখন ছোট ছিলে, তাই তোমারও হয়তো স্মরণ নেই সেই কথা। আদ্র ভাইয়ের এমন কথা শুনে আমি অবাক হয়ে হাঁ করে ওনার দিকে তাকিয়ে আছি। তারপর বললাম, তাহলে পরে আমাকে জানানো হয় নাই কেন? বিয়ের পর বাবা সবাইকে কঠোরভাবে নিষেধ করে দিয়েছিল, যাতে এই কথা আর কোথাও জানাজানি না হয়। এতে সবাই যদি তোমাকে উল্টোপাল্টা কিছু বলে তাহলে তোমার ছোট মস্তিষ্ক চাপ পড়তে পারে বা তোমার পড়ালেখার ক্ষতি হতে পারে। কিন্তু ফুপি তাহলে সেদিন বিয়ের জন্য কেন অন্য একটা ছেলে নিয়ে এসেছিল? আর আপনি কেনই বা অমনটা করেছিলেন বুঝতে পারছি না আমি এখনো। ওই যে বললাম না, আমরা ছাড়া কেউই জানতো না, এই ফুপিও জানতো না, কেউ ওনাকে আগে জানায়নি। আর ফুপি এই বিষয়টা না জেনেই কোনো একজনকে হুট করে বাসায় নিয়ে এসেছে, তাই ওই অবস্থায় বিয়ে ভাঙার জন্য ওইটা করেছিলাম। আদ্র ভাইয়ের এমন কথাই যেন আমি অবাকের ওপর অবাক হচ্ছি। আমার লাইফে কত কিছু ঘটে গেছে যার বিন্দুমাত্র আমি জানি না। তারপর হালকা একটু রেগে বললাম, সেই জন্য সবার সামনে আপনি এমনটা করবেন? আরে আমি কি করতাম তখন? ছোট বাবা যখন আমাকে ফোন দিয়ে বিষয়টা জানালো, আমার মাথা তখন গরম হয়ে গিয়েছিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আর ওই অবস্থায় আমার মাথায় ওটা ছাড়া আর কিছুই আসেনি। জানেন আমার কেমন লাগছিল তখন? কি বাজে একটা পরিস্থিতি। আমার ইচ্ছে করছিল মাটিতে মিশে যেতে। আচ্ছা, আর একটা কথা বলুন তো। আমার কথা শেষ হতে না হতেই আদ্র ভাইয়া বলে উঠল, কি কথা? আপনি আমাকে পত্রপুরুষ সেজে চিঠি কেন দিতেন? আর আপনার পরিচয় বা কেন দিতেন না? বাবা মানা করেছিল তোমাকে এত তাড়াতাড়ি আমাদের বিয়ের কথা না জানাতে। ওনারা চাইছিল আমি ভালোভাবে সেটেল হওয়ার পর ধুমধাম করে বিয়ে দিতে। ইনফ্যাক্ট আর কিছুদিন পরেই আমাদের বিয়ে হতো, কেননা আমি এখন অলমোস্ট সেটেল হয়ে গেছি। সেটা বুঝলাম, কিন্তু আসল কারণটা তো এখনো বললেন না। যখন আমি ভালোবাসা কি বুঝতে পারলাম, তখনই বুঝলাম আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এটা হয়তো সৃষ্টি হয়েছিল উপরওয়ালার নির্ধারিত পবিত্র একটা বন্ধনে আবদ্ধ ছিলাম তার জন্য। তাই বাবা আমাকে যতই মানা করুক না কেন, আমার ভেতরে তোমার জন্য আলাদা একটা চিন্তা সব সময় আমাকে তাড়া করে বেড়াতো। যদি তুমি অন্য কাউকে ভালোবাসো বা অন্য কেউ তোমাকে তার মায়ায় ফেলে, সেটা যাতে না হয় তাই আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে চিঠি দিয়ে আমার সাথে বেঁধে রাখতাম, যাতে অন্য কারো উপর তোমার মন না যায়। আজকে যেন আমাকে অবাকের ভূতে ধরেছে। একের পর এক কাহিনী ঘটে আমাকে হাঁ করে দিচ্ছে। আমাকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আদ্র ভাইয়া মুচকি হেসে বলল, আপনার প্রশ্নের জাহাজ কি শেষ হয়েছে ম্যাডাম, নাকি এখনো আরো বাকি আছে? আদ্র ভাইয়ার এভাবে বলায় আমি একটু লজ্জা পেয়ে বললাম, আপনার কাছে প্রশ্নের আবার শেষ আছে নাকি? কিন্তু আজকে আর করব না।
এখন আমি আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। খবরদার, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। এই কথা বলে ওনার বুকে মাথা দিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। আমার এমন কথা শুনে আদ্র ভাইয়া মুচকে হেসে বলল, বাহ, আমার বউ তো দেখি সেই লেভেলের রোমান্টিক। ম্যাডাম, শুধু আপনার কথাই ভাবলে হবে? আমার কথা ভাবতে হবে না? 15 বছর হলো আমাদের বিয়ের, তাও আবার একবার না, দুইবার বিয়ে করেছি, কিন্তু বউয়ের সাথে এখনো বাসরটাই করতে পারলাম না। আদ্র ভাইয়ার এমন কথায় লজ্জায় মুখ লাল হয়ে গেল। আমি ওনাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আপনার বউ কি আপনাকে মানা করেছে নাকি? আপনি করতে পারেন নাই। আপনার 15 বছরের বিয়ে করা বউ যে এখনো কুমারীই আছে, সেটা তো আপনার ব্যর্থতা। এই বলে আমি আদ্র ভাইয়াকে ছেড়ে উঠতে নিলেই উনি আমার হাত টেনে নিয়ে আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিয়ে শয়তানি হাসি নিয়ে বলল, বালিকা, এই গর্ব আর করিও না, কেননা এই গর্ব আর বেশিক্ষণ টিকবে না। এই বলে আলতো করে আমার কপালে একটা চুমু দেওয়ার সাথে সাথে আমি ওনার বুকে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে নিলাম। মিশে যেতে লাগলাম একে অন্যের ভালোবাসায়। আপনারা কি এখনো পড়তে চান? হয়তো আজকে দুইজনের মিলন হবে, পূরণ হবে তাদের দীর্ঘ ভালোবাসার প্রতীক্ষা। একে অন্যকে বলবে তাদের অন্তরের অন্তঃস্থল থেকে নির্গত ভালোবাসার কথা। তাই একটু প্রাইভেসি তো লাগবে, তাই না? তাহলে এখন আপনারা বিদেয়ী হন।